আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, প্রথমে আপনার দেখে এমনটা মনে হতে পারে যে কোনো অনুষ্ঠানের হয়তো আতশবাজি হচ্ছে। তবে বাস্তবতা হলো যে বাহরাইনের ভেতর যুক্তরাষ্ট্রের যে পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে তার আকাশে ইরানের পক্ষ থেকে যে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমার ওয়ারহেড নিক্ষেপ করা হয়েছে তার দৃশ্য এটি। দেখুন, ইরান এই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো রয়েছে তাদের হামলা করার জন্য এই গুচ্ছ বোমার যে ওয়ারহেড রয়েছে তা ব্যবহার করলো। এর পূর্বে এমনটা শোনা যাচ্ছিল এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে, তবে এইবারই প্রথম ইরান এই ধরনের প্রযুক্তি ব্যবহার করলো। দেখুন, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমার যে প্রযুক্তি রয়েছে সেটা প্রতিহত করা অনেকটাই কঠিন। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ইরান তার বিভিন্ন মিসাইলগুলোকে এই গুচ্ছ বোমা দিয়ে বা গুচ্ছ বোমার ওয়ারহেড দিয়ে পূর্বেই সুসজ্জিত করেছে। ইরানের এক একটি যে মিসাইলের ওয়ারহেড রয়েছে এর ভেতরে সর্বোচ্চ 36 থেকে 50টি পর্যন্ত এই ধরনের যে আলাদা আলাদা বোমা রয়েছে সেটা থাকতে পারে। মিসাইলের পেলোড অনুযায়ী সেই বোমারগুলোর ওজনও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। সাধারণ নিয়ম অনুযায়ী আকাশ থেকে যখন কোনো একটি ওয়ারহেড নিচের দিকে ধাবিত হয় তখন পাল্টা এন্টিসেপ মিসাইল দিয়ে একটি ওয়ারহেডকে ভূপাতিত করা সহজ। তবে আকাশ থেকে একটি মিসাইলের অভ্যন্তরে একটি পেলোড থেকে যদি 60 থেকে 70টি বোমা এইভাবে বেরিয়ে আসে সেটাকে প্রতিহত করা প্রায় অসম্ভব। এছাড়াও এই সকলগুলো বিস্ফোরিত হয় না। কোনো কোনো বোমা মাটির নিচে থেকে যেতে পারে বছরের পর বছর, যেটি ওই অঞ্চলের ভেতর যে কোনো ধরনের মিশন পরিচালনা করার জন্য একটি ব্যাপক ধরনের ঝুঁকি তৈরি করে। আর এইবার ইরান বলতে পারেন তার একেবারে গোপন যে শেষ অস্ত্রগুলো রয়েছে এই গুচ্ছ বোমা তা ব্যবহার শুরু করেছে। ইরানের পক্ষ থেকে নতুন করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটির বিরুদ্ধে যে হামলা শুরু করেছে, নাম দিয়েছে তারা নাসার-2। এই নাসার-2 এর যে সপ্তম ধাপের হামলা রয়েছে, গতকাল রাতে প্রায় 7 ঘন্টা ধরে ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে করেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই ক্ষেত্রে ভিডিও ফুটেজগুলো পাওয়া যায়নি, তবে স্যাটেলাইটের যে বিশ্লেষণ চিত্র রয়েছে তা পাওয়া গেছে। চীনের বিখ্যাত কয়েকটি সংবাদ মাধ্যমে এই ইস্যুকে কেন্দ্র করে স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে হামলাগুলো কতটুকু সুনির্দিষ্ট ছিল এবং টার্গেটে হিট করেছে কি করেনি সেই বিষয়ে স্যাটেলাইট চিত্র তারা প্রকাশ করেছে। স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ এবং ইরানের দাবি অনুসারে নাসার-2 এই নতুন সপ্তম ধাপের হামলায় ইরান সরাসরি যে জর্ডানের ভেতর যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেখানে সব থেকে বড় হামলা করেছে। ব্যালিস্টিক মিসাইলের হামলা সেখানেই হয়েছে। ইরানের দাবি অনুযায়ী তারা ঘাঁটিতে থাকা F-15, F-16, F-35 এবং F-18 হর্নেট যুদ্ধ বিমানের যে শেল্টার, আবাসন ভবন, বড় হ্যাঙ্গার এবং বেশ কয়েকটি MQ-9 ড্রোন ধ্বংস করেছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশসীমা প্রবেশ করা অন্তত 4টি ইরানি ব্যালিস্টিক মিসাইলকে তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। বাকিগুলো সম্পর্কে তারা তথ্য দেয়নি। কুয়েতের যে মিনা আবদুল্লাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির লজিস্টিক হাব, যেখান দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র এবং মিসাইল বিভিন্ন জায়গায় প্রেরণ করা হতো, এছাড়াও আলী আল সালেম বিমান ঘাঁটিতে হামলা করেছে ইরান। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় তাদের 3টি উত্তর সীমান্তের কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একটি ড্রোন কুয়েত ওয়েল কোম্পানি এর যে অফশোর ড্রিলিং প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আঘাত এনেছে, যার ফলে অবকাঠামোটি ক্ষতিগ্রস্ত হয় এবং একজন কর্মী আহত হয়েছেন। ইরানি হামলার বিষয়গুলো এখনো চলমান এবং যেমনটা জানা যাচ্ছে 8ম ধাপের যে হামলা সেটা কিছু কিছু শুরু হয়েছে, যার তথ্যগুলো এখনো হাতে আসেনি। পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদের জানাতে পারবো। গতকাল রাত থেকে ভোর পর্যন্ত ইরানি শুধু যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা করেছে বিষয়টা এরকম নয়। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন ধরনের ঘাঁটি এবং উপকূলীয় যে বন্দর রয়েছে সেখানে শক্তিশালী হামলা করেছে। স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরানের যে চাবাহার বন্দর রয়েছে এবং এর আশেপাশে যুক্তরাষ্ট্রের হামলার ফলে যে ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে তার দৃশ্য আপনারা দেখছেন। যুক্তরাষ্ট্র তার বিমান বাহিনী দিয়ে লং রেঞ্জের যে প্রিসিশন গাইডেড মিসাইল রয়েছে তা ব্যবহার করেছে। এক্ষেত্রে জাসেম-E-8 টামাহক মিসাইলের ব্যবহারের কথা জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে এই নতুন হামলায় এখন পর্যন্ত 260 জনের বেশি ইরানের নাগরিক আহত হয়েছেন এমনটা শোনা যাচ্ছে। হামলার ডিটেলস সম্পর্কে সেটকম যেমনটা বলছে যে রামপুর সামরিক ঘাঁটি ইরানের দক্ষিণ পূর্ব ইরানের ভেতর ইরানি সেনাবাহিনী এই ঘাঁটিতে প্রায়
13টি মিসাইল নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। মিসাইলগুলো ঘাঁটির যে গেস্ট হাউস, গার্ড পোস্ট এবং আবাসন স্থাপনায় আঘাত আনে। এই হামলায় অন্তত 7 জন ইরানি সামরিক সদস্য নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটা জানা যায়। ইউএস সেন্ট্রাল কমান্ড সেটকমের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীর সংলগ্ন কয়েক ডজন সামরিক স্থাপনায় হামলা হয়েছে। এর মধ্যে ইরানের উপকূলের প্রতিরক্ষা ব্যবস্থা, কোস্টাল ডিফেন্স সিস্টেম এবং মিসাইল ড্রোন লঞ্চিং সাইট এবং নৌবাহিনীর বিভিন্ন সক্ষমতায় ব্যাপকভাবে তারা হামলা করেছে। দেখুন, এই হামলার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের একমাত্র বেসামরিক যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে এই শহরে অবস্থিত বুশেহর বন্দর নগরী, তার আশেপাশে কিন্তু হামলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে মার্কিন বাহিনী এই শহরে অন্তত 3 থেকে 4টি ভিন্ন ভিন্ন স্থানে নতুন করে হামলা করেছে, যে এই অঞ্চলের ভেতর একটি পারমাণবিক সংকট তৈরি হওয়ার যে শঙ্কা সেটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ইরানের যে খুজেস্তান প্রদেশ রয়েছে সেখানে হোবেজ অঞ্চলে একটি গমের গুদামে সরাসরি মার্কিন প্রজেক্টাইল বা গোলা আঘাত এনেছে এমন খবর পাওয়া যায়, তবে সেখানে কোনো প্রাণহানির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। দেখুন, একদিকে যখন বড় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে, ঠিক এমতো অবস্থায় আবার আলোচনায় এসেছে ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদি নিজাত। আইআরজিসির জালে বন্দী হয়েছেন তিনি এমনটা খবর পাওয়া যাচ্ছে। মোসাদের সঙ্গে গোপন আততের কারণে তাকে সরাসরি গ্রেপ্তার করে গৃহবন্দী করা হয়েছে এমনটা শোনা যাচ্ছে। দেখুন, আহমেদি নিজাত ইরানে যখন সাংঘর্ষিক পরিস্থিতি কয়েক মাস পূর্বে তৈরি হয়েছিল বা যুক্তরাষ্ট্র হামলা করেছিল, তখন ইরানের সরকার উৎখাত করে তিনি ক্ষমতায় আসবেন এবং তিনি প্রেসিডেন্ট হবেন, যেখানে সরাসরি সমর্থন দেবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এমন আততের সঙ্গে তার সংযুক্ততা শোনা যাচ্ছে। ইস্যুটিকে কেন্দ্র করেই তাকে বর্তমানে মোসাদের সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে বা গৃহবন্দী করা হয়েছে এমনটা শোনা যাচ্ছে। যদিও আহমেদ নিজাত তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগটি প্রত্যাখ্যান করেছেন। এখানে বলে রাখা ভালো, গত 2 দফায় প্রেসিডেন্ট নির্বাচনে আহমেদ নিজাত অংশগ্রহণ করতে চেয়েছিলেন, তবে ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি কোনোভাবেই তার এই আকাঙ্ক্ষাকে সায় দেয়নি। পরিষ্কারভাবেই ইরানের যে সার্বভৌমত্ব রয়েছে এবং ইসলামিক বিপ্লব রয়েছে তার জন্য শঙ্কা হিসাবে আশঙ্কা করে আয়াতুল্লাহ খামেনি আহমেদি নিজাতকে ওই সময় প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়নি। এমনটাই কিন্তু বলছিল তৎকালীন যে গভর্নিং বোর্ড ছিল বা যে সুপ্রিম লিডারের বোর্ড ছিল তারা। সময়ের পালাক্রমে সেই আশঙ্কা বা ইরানের প্রয়াত যিনি সুপ্রিম লিডার রয়েছেন তার আশঙ্কাই কি সত্যি হলো? তিনি কি বুঝতে পেরেছিলেন ইরানের সার্বভৌমত্বের জন্য আহমেদি নিজাতের আসার বিষয়টা খুবই জটিল হতে পারে? যদিও এই আহমেদি নিজাতকে একজন শিক্ষক থেকে প্রেসিডেন্ট হওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেখানে আয়াতুল্লাহ খামেনির হাতই ছিল সব থেকে বড়। স্ট্র্যাটেজিকভাবে ইরানকে এখন শুধু যুক্তরাষ্ট্রকে মোকাবেলা নয়, ইরানের অভ্যন্তরে যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে এবং যুক্তরাষ্ট্র এবং মোসাদ ঘেঁষা যে সকল নেতৃত্ব রয়েছে তাদের প্রতিহত করার বিষয়টাগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং। এখন দেখার বিষয়ে কোথাকার পানি আসলে কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।